গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোড়দির বড়দি। আমার ছোড়দি দিল্লি থেকে আসবে, আমি তাকে আনতে গিয়েছি হাওড়া স্টেশনে। ছোড়দি একাই আসছে। দিল্লিতে আমার বড় মামা থাকেন, তিনি ছোড়দিকে ট্রেনে তুলে দিয়েছেন। ছোড়দির খুব সাহস, একা একা যে কোনো জায়গায় যেতে ভয় পায় না। একবার ছোড়দিকে একটা চাকরির পরীক্ষার জন্য মাদ্রাজ যেতে হয়েছিল, তখন মা বলেছিলেন দাদাকেও সঙ্গে যেতে, কিন্তু ছোড়দি বলেছিল কিচ্ছু দরকার নেই, আমি কি কচি খুকি যে আমার হাত ধরে নিয়ে যেতে হবে? মা বলেছিলেন, ও মা, কোনো মেয়ে আবার একলা একলা অত দূরের রাস্তায় যায় নাকি? ছোড়দি বলেছিল, আজকাল বাঙালি মেয়েরা একলা একলা প্লেন চালায়, তা জানো? তোমাদের সময়কার মতো কি সবাই এখন অত ভীতু আছে? ছোড়দির দারুণ জেদ, শেষ পর্যন্ত ঠিক একলা একলা গেল। পরদিনই মাদ্রাজ মেলের দারুণ দুর্ঘটনার কথা শোনালো রেডিওতে। আমাদের বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল। মা খাওয়া দাওয়া বন্ধ করলেন। দাদা আর বাবা ছোটাছুটি করতে লাগলেন খবর জানবার জন্যে। শেষ পর্যন্ত দাদা প্লেনে করে চলে গেলেন মাদ্রাজ। তার পরদিনই মাদ্রাজ থেকে ছোড়দির টেলিগ্রাম এলো, ঠিক সময়েই চাকরির পরীক্ষা দিয়েছি, চিন্তার কিছু নেই। দুর্ঘটনা হয়েছিল মাদ্রাজ শহর থেকে 7 মাইল দূরে। ইঞ্জিন আর সামনের দিকের দুটো কামরা ভেঙে গিয়েছিল, ছোড়দির কিছু হয়নি। ছোড়দি মাথা ঠান্ডা রেখে ট্রেন থেকে নেমেই কাছাকাছি একটা দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে সেই সাইকেল চালিয়ে চলে গিয়েছিল। চাকরির জায়গায় তখন সবাই ছোড়দিকে ধন্য ধন্য করেছিল। মাদ্রাজে চাকরি পেয়েও ছোড়দি অবশ্য বেশি দিন সেই চাকরি করেনি। এক জায়গায় ওর মন টেকে না। ছোড়দি এখন চাকরি করে দিল্লিতে। 4 মাস বাদে কলকাতায় বেড়াতে আসছে। ট্রেন 1 ঘন্টা লেট। আমি প্ল্যাটফর্মে পায়চারি করছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। কোথাও একটু বসবার জায়গা নেই। বসবার বেঞ্চিগুলোতে লোকেরা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তারপর একসময় প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝমঝমিয়ে ট্রেন এলো। লোকজনের ঠেলাঠেলি আর হইচই। আমি গিয়ে মেয়েদের কামরার সামনে দাঁড়ালাম। মেয়েদের কামরায় ছোড়দি আর এক বৃদ্ধা মহিলা ছাড়া আর কেউ নেই। দিল্লি থেকে এত ফাঁকা এসেছে বিশ্বাসই করা যায় না। ওরা দুজনে নিশ্চয়ই খুব আরামে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। ছোড়দি সেই বৃদ্ধা মহিলার হাত ধরে খুব সাবধানে তাকে নামতে সাহায্য করলেন। আমি ততক্ষণে ছোড়দির সুটকেস বেডিং নামিয়ে ফেললাম। ছোড়দি আমাকে বলল, এই নীলু, একে প্রণাম কর, ইনি আমার বড়দি। আমি একটু অবাক হলাম। আমার একটাই মোটে দিদি, তাছাড়া ছোড়দির যদি কোনো বড়দি থাকেন তাহলে তিনি তো আমারও বড়দি হবেন, কিন্তু কোনোদিন তো এর কথা শুনিনি। বৃদ্ধা মহিলার গায়ের রং টুকটুকে ফর্সা, মাথার চুলগুলো ধপধপে সাদা, মুখে একটা মিষ্টি হাসি। ইনি নিশ্চয়ই খুব বড় পরিবারের কেউ। দুজন খাকি পোশাক পরা লোক ওর জিনিসপত্র নিতে এসেছে। ওর হাতে একটা সুন্দর কারুকার্য করা বেতের বাক্স, সেটা উনি কাউকে দিলেন না। নিশ্চয়ই ওই বাক্সে ওর গয়না টয়না আছে। আমি ছোড়দির কথা মতো ওকে প্রণাম করলাম। উনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো, সাহসী হও। তারপর উনি ছোড়দির দিকে ফিরে বললেন, তোমরা আমার সঙ্গেই চলো না, আমার জন্য তো গাড়ি এসেছে। আমিও বাবার অফিসের গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি সেই কথাটা বললাম। উনি তখন বললেন, আচ্ছা তাহলে চলি। ছোড়দিকে বললেন, যা বলেছি সব মনে থাকবে তো? ছোড়দি বলল, হ্যাঁ বড়দি, সব মনে থাকবে। আপনি আবার দিল্লি এলে আপনার সঙ্গে দেখা করব। গাড়িতে উঠেই ছোড়দিকে জিজ্ঞেস করলাম, ছোড়দি, উনি কে? ছোড়দি শুধু বলল, আমার বড়দি। তারপর ছোড়দি আমাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে নীলু, কেউটে সাপ কোথায় কিনতে পাওয়া যায় তুই জানিস? আমি চমকে উঠলাম। প্রথমে মনে হলো ভুল শুনেছি, তাই জিজ্ঞেস করলাম, কি বললে? ছোড়দি বলল, কেউটে সাপ। কেউটে সাপ কি হবে? কিনব,
কিনে পুষব। তুমি সাপ পুষবে? ছর্দি একগাল হেসে বলল, হ্যাঁ, খুব ভালো জিনিস। আমার সন্দেহ হলো ছর্দির মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, কিংবা আমারই কান দুটো একেবারে খারাপ হয়ে গেছে। দোকানে আঙুল ঢুকিয়ে আমি ঝাঁকাতে লাগলাম। বাড়ি পৌঁছবার পর মা ছর্দিকে জিজ্ঞেস করলেন, রাস্তায় খাবার টাবার ঠিক মতন পেয়েছিলি তো? কোনো অসুবিধা হয়নি? ছর্দি বলল, না মা, কোনো অসুবিধা হয়নি। তবে মোগলসরাই পর্যন্ত গাড়িতে বড্ড ভিড় ছিল। তারপর থেকে অবশ্য গাড়ি একদম ফাঁকা। মোগলসরাইতেই সবাই নেমে গেল? ছর্দি মুচকি এসে বলল, নামবে না কেন? গাড়িতে ডাকাত পড়েছিল যে। মা একেবারে আঁতকে উঠে বললেন, হ্যাঁ, কি বললি? গাড়িতে ডাকাত পড়েছিল? কি সর্বনাশের কথা! তুই তখন কি করলি? ছর্দি বলল, আমার তো ভয়ের কিছু ছিল না। আমার সঙ্গে বর্দি ছিল যে। বর্দি আবার কে রে? সেইবার ডাকাতদের সঙ্গে কি করল? বর্দি তো ডাকাতদের তাড়িয়ে দিল। ছর্দির বর্দিকে তো আমি দেখেছি, অন্তত 70 বছরের বুড়ি। তিনি এবার কি করে ডাকাত তাড়ালেন? আমি আর থাকতে না পেরে বললাম, মা, ছর্দি আজ বড্ড উল্টোপাল্টা কথা বলছে। ছর্দি তখন হাসতে হাসতে বলল, বলছি, সব বুঝিয়ে বলছি। খাবার টাবার দাও, খিদে পেয়েছে যে, ততক্ষণে হাত মুখ ধুয়ে আসি। খাবার টেবিলে সবাই ছর্দিকে গোল হয়ে ঘিরে বসেছে। পাশের বাড়ি থেকে এসেছে ছর্দির বন্ধু খুকুদি আর মিনুদি। বৌদি আর থাকতে না পেরে বলল, কি হয়েছিল বলো না ছোটন, সত্যি সত্যি ডাকাত? চায়ের চুমুক দিয়ে ছর্দি বলল, একজনের হাতে পিস্তল ছিল, আরেকজনের হাতে ছোরা। ছোরা হাতে লোকটার মুখ ভর্তি দাড়ি। সবাই ভয়ে শব্দ করে উঠল। মা জিজ্ঞেস করলেন, কি করলো মুখ পোড়া ডাকাতগুলো? গভর্নমেন্ট কিছু করতে পারে না এদের? লোকে কি রেলে চাপবে না নাকি? ছর্দি বলল, আমার আর কোনোদিন ডাকাতের ভয় হবে না। খুকুদি বিরক্ত হয়ে বলল, বাবারে বাবা, ছোটনটা কোনো কথাই খুলে বলে না। আগে বল না, বর্দি কে? ছর্দি বলল, বর্দি যে সে কেউ নয়, আসামের এক রাজার কাকিমা। এত বয়সেও কি সুন্দর দেখতে। বাংলা তো ভালো জানেনই, ইংরেজি, হিন্দি, ফরাসি অনেক ভাষা জানেন। একা একা সারা দেশ ঘুরে বেড়ান। বিলেতে টিলেতেও একা একা গেছেন। একটুও ভয় পান না। মা জিজ্ঞেস করলেন, তোর সঙ্গে আলাপ ছিল? ছর্দি বলল, না, এবারেই আলাপ হলো। ভাগ্যিস আমি ঠিক ওর পাশে গিয়ে বসেছিলাম। উনি প্রথমে আমার সঙ্গে ভালো করে কথা বলেননি, বারবার আমার দিকে শুধু তাকিয়ে দেখছিলেন। তারপর একবার জিজ্ঞেস করলেন, তুমি কি দিনের বেলা ঘুমো? আমি বললাম, কেন বলুন তো? উনি বললেন, যারা ট্রেনে উঠে দিনের বেলায় ঘুমোয় তাদের আমার ভালো লাগে না। আমি তখন হেসে বললুম, না, আমি দিনের বেলা ঘুমোই না। উনি তখন খুশি হয়ে আমার সঙ্গে অনেক গল্প করতে লাগলেন। উনি চমৎকার গল্প বলতে পারেন। সেই গল্প শুনতে শুনতে যে কি করে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। মিনুদি বলল, কি গল্প বললেন? দু একটা গল্প বল না আমাদের। বৌদি বলল, না না, সেই ডাকাতের কথা বলো। ডাকাতটা কখন এলো? ছর্দি বলল, আচ্ছা, বর্দির গল্পগুলো পরে এক সময় বলবো, এখন ডাকাতদের কথাটা বলিনি। আমাদের মেয়ে কামরায় 8-10 জন মেয়ে ছিল মোটে, বাকি সবাই পুরুষ। বৌদি বলল, ওমা, মেয়ে কামরায় পুরুষটা ওঠে নাকি? অনেকদিন তো ট্রেনে চাপনি, তাই কিচ্ছু জানো না। আজকাল আর নিয়মকানুন কেউ মানে না। আমি একবার একজন টিকিট চেকারকে ডেকে বলেছিলাম, এতগুলো লোক এখানে উঠেছে কেন, এদের নামিয়ে দিন না। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমি কি করব বলুন, এদের তো অনেকের টিকিটই নেই। বর্দি বললেন, দিনের বেলা থাকতে চায় থাক, রাত্রির হলেই আমি ওদের নামিয়ে দেব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, আপনার কথা শুনবে কেন? বর্দি বললেন, শুনবে না কেন? ভালো করে বললেই শুনবে। অনেক পুরুষ মানুষই নাক ডাকে। রাত্রিরে নাক ডাকা শুনলে আমার একটুও ঘুম হয় না, তাই আমি পুরুষদের কামরায় উঠি না। দেখতে দেখতে রাত্রির হয়ে গেল। বর্দি তখন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাজরানীর মতো হুকুমের সুরে সবকটা ছেলেকে বললেন,
এই, এবার তোমরা নেমে যাও, অনেকক্ষণ বসতে দিয়েছি তোমাদের। যেন পুরো রেলটাই বড়দির নিজের। কাকে কখন কোথায় বসতে দেবেন সেটা ওর ইচ্ছের উপরে নির্ভর করছে। আশ্চর্যের ব্যাপার, কিন্তু বড়দির কথা শুনে অনেকেই সুরসুর করে নেমে গেল, কেউ একটু তর্ক পর্যন্ত করল না। ওদের মধ্যে দুজন বাঙালি ছেলে ছিল। আমি ভেবেছিলাম বাঙালি যখন তর্ক করবেই। তারাও নেমে গেল মুখ বুজে। শুধু 3 জন লোক খুব কাঁচুমাচু হয়ে বললেন, আমরা 2 স্টেশন পরেই নেমে যাব, আমাদের একটু বসতে দিন, ট্রেনে আর কোথাও একটুও জায়গা নেই। বড়দি বললেন, ঠিক তো। তারা জিভ কেটে বলল, নিশ্চয়ই। এরপর আরেকটা স্টেশন পেরিয়ে গেল। বড়দি নিজের শোবার জায়গাটায় ঠিক করলেন। একটা সুন্দর ছোট বেতের তৈরি গয়নার বাক্স রাখলেন মাথার কাছে। তারপর আমাকে বললেন, আমার জিনিসপত্র একটু দেখো, আমি বাথরুম থেকে আসছি। বড়দি বাথরুম থেকে বেরিয়ে আসবার আগেই পার হয়ে গেল 2য় স্টেশন। বড়দি ফিরে এসে নিজের জায়গায় আসন পিঁড়ি হয়ে বসলেন। কড়া গলায় সেই লোক 3টিকে বললেন, এই, তোমরা নেমে গেলে না যে? লোক 3টি উঠে দাঁড়ালো। বৌদি বলল, ওরাই বুঝি ডাকাত? খুকুদি বলল, আহ বৌদি থামো না, ওকে বলতে দাও। ছর্দি বলল, হ্যাঁ, ওরাই ডাকাত। ওরা উঠে দাঁড়িয়ে বলল, আমরা তো স্টেশনে নামি না, চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়াই আমাদের অভ্যেস। তার আগে যার যা আছে বার করুন তো। ডাকাত 3টে পিস্তল আর ছোরা উঁচিয়ে ধরতেই কামরার অন্য মেয়েরা চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিল। আমারও বুকের মধ্যে ধাপুস ধুপুস করছিল। কিন্তু বড়দির দিকে তাকিয়ে দেখলাম তিনি রাগী চোখে তাকিয়ে আছেন ওদের দিকে। বড়দি আমাকে বললেন, ভয় নেই, চুপ করে বসে থাকো। তারপর আমার কানে কানে আরেকটা কথা বলে দিলেন। সব মেয়েরা তাদের গয়না গাঁটি টাকা পয়সা দিয়ে দিল। একজন মহিলা তার গলার হারটা কিছুতেই দিতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করছিলেন। দাড়িওয়ালা ডাকাতটা সেটা ছিঁড়ে নিল গলা থেকে। তারপর তারা এলো আমাদের সামনে। যার চেহারা সর্দারের মতো সেই ডাকাতটা বলল, এই যে দিদিমা, যা আছে সব দিন। বড়দি বললেন, আমি কারো দিদিমা নই। ডাকাতটা বলল, দিদিমা ঠাকুমা যাই হন, গয়নাঘাটিগুলো চটপট বার করুন তো। বড়দি আমার দিকে ফিরে বললেন, আজকালকার ডাকাতগুলো কি অসভ্য, মেয়েদের দিকেও ছুরি ছোড়া তোলে। আগেকার দিনে কত ভালো ভালো ডাকাত ছিল। আমাদের বাড়িতে কতবার ডাকাত পড়েছে, কোনোদিন তারা মেয়েদের ভয় দেখায়নি। রঘু ডাকাতের ছেলে মধু ডাকাত একবার আমাদের বাড়িতে এসেছিল ডাকাতি করতে। কি ভালো ছেলে, আমার সামনে হাত জোর করে বলেছিল, মা জননী। ডাকাত 3টে বলল, আহ, আমাদের এখন গল্প করবার সময় নেই, কোথায় কি আছে দেখি। বড়দি বললেন, ঠিক আছে বাবু, দাঁড়াও, খবরদার গায়ে হাতটা দেবে না। আমার সব গয়না এই বেতের বাক্সে রয়েছে, আমি খুলে দিচ্ছি। বড়দি বেতের বাক্সটা খুললেন, আর ডাকাত 3টে ব্যস্তভাবে মুখ ঝুঁকিয়ে দাঁড়ালো। বাক্সের ডালা খুলতেই ভেতর থেকে ফোঁস ফোঁস করে মাথা তুলল একটা মস্ত বড় কেউটে সাপ। মা, বৌদি, খুকুদি, মিনুদি, আমি সবাই মিলে একসঙ্গে বললাম, স্প্রিংয়ের সাপ? ছর্দি বলল, স্প্রিংয়ের সাপ আবার কি, সে তো সিনেমায় থাকে। এটা সত্যি সত্যি একটা বিরাট কেউটে, এত বড় ফনা। ডাকাত 3টে বাপরে বলে 3 পা পিছিয়ে গেল। সাপটা তাদের দিকে তাকিয়ে মাথা দোলাতে লাগলো। বড়দি তার হাত ব্যাগ থেকে একটা ছোট্ট বাঁশি বার করে ফুঁ দিতেই সাপটা বাক্স থেকে বেরিয়ে সরসর করে নেমে পড়ল। তারপর তাড়া করে গেল ডাকাতদের দিকে। ডাকাত 3টে হঠাৎ সাপটাকে দেখে এত ভয় পেয়ে গিয়েছিল যে কি করবে ভেবেই পায়নি। তার আগেই সাপটা সবচেয়ে বড় ডাকাতটার একটা পা পেঁচিয়ে ধরে ফনা তুলে রইল। বড়দি বললেন, এবার আমি আরেকবার বাঁশি বাজালেই সাপটা ছোবল বসাবে, বাজাবো? ডাকাতটা হাউমাউ করে কেঁদে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বড়দি বললেন, আমার কিন্তু খুব বাজাতে ইচ্ছে করছে। 3টে ডাকাতি তখন হাত থেকে গয়না টয়না টাকা পয়সা ছুঁড়ে ফেলে দিল। বলল, আমরা নাকে খত দিচ্ছি। বড়দি তখন আদর করে ডাকলেন,
কেউটে শোনা, ওকে ছেড়ে দিয়ে একটু সরে এসে তো। কেউটে সাপটা সত্যি সত্যি লক্ষ্মী ছেলের মতো বড়দির কথা শুনল। ডাকাতটাকে ছেড়ে একটু দূরে এসে ফনা তুলে রইল। বড়দি বললেন, আমার সঙ্গে একটা গোখরো সাপও আছে, তাও তো সেটাকে এখনো ছাড়িনি। সেটা কিন্তু বড্ড রাগী। দেশের দুষ্টু লোকের তো অভাব নেই, সবসময় সেই জন্য পোষা সাপ দুটো সঙ্গে রাখি। বড়দি ডাকাত তিনটেকে সত্যি নাকে খত দেওয়াতেন, কিন্তু ট্রেন একটু আসতে হতেই ডাকাত তিনটে ঝুপঝুপ করে লাফিয়ে নেমে পালালো। পরের স্টেশনে অন্য সব মেয়েরাও নেমে গেল। তারা বড়দিকে ধন্যবাদ জানালো বটে, কিন্তু সাপের সঙ্গে এক কামরায় থাকতে রাজি হল না। আমি আর বড়দি আরাম করে শুয়ে শুয়ে এলাম। বড়দি আমাকে শেখাতে লাগলেন কি করে সাপ পুষতে হয়। ভালো করে শেখালে পোষার সাপ কুকুরের চেয়েও বেশি কথা শোনে। গল্প শেষ করার পর সবাই বলতে লাগলো তারা একদিন ছর্দির বড়দিকে দেখতে যাবে। আমি শুধু জিজ্ঞেস করলাম, ছর্দি, সাপ দেখে তোমার একটু ভয় করেনি? ছর্দি বলল, ভয় করবে কেন? বড়দি যে আগে আমার কানে কানে বলে দিয়েছিল সাপ দুটোর 20 দাঁত ভাঙা। 20 দাঁত থাকলে পোষা সাপকেও কেউ বিশ্বাস করে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছর্দির বড়দি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।